তো আজকে ডাব্লিউডাব্লিউ রিলেটেড বেশ বড় বড় নিউজ রয়েছে। আর প্রথম নিউজ হচ্ছে যে এখানে কোডি রোডস বলছে যে সে ভবিষ্যতে হলিউড স্টার হতে চায়। সে তার ইন্টারভিউতে এটা বলে যে রক যেটা করছে সেটা একটা গ্রেট জিনিস, সে হলিউডে গিয়ে সাকসেস পেয়েছে, এমনকি জনসিনা এখন হলিউডে গিয়ে বেশ সাকসেসফুল হয়েছে। সে রেসলার ছিল, তারপরে হলিউড স্টার হয়েছে। তো কোডিও ভাবছে যে ভবিষ্যতে সেও একজন হলিউড স্টার হবে আর ভবিষ্যতে সেও হলিউডের দিকে চলে যাবে। তবে এটা হতে আপাতত এখন টাইম লাগবে, কারণ যেরকমটা আমরা জানি যে কোডি বলেছে সে 45 বছর বয়স হয়ে যাওয়ার পর সে একজন পার্ট টাইমার হয়তো হয়ে যাবে। তো দেখতে গেলে এখনও প্রায় 6 বছর টাইম বাকি আছে। এই 6 বছর সে ফুল টাইমার হিসাবেই কাজ করবে, আর তারপর যখন সে পার্ট টাইমার হয়ে যাবে তখন হয়তো সে হলিউডে পদার্পণ করতে পারে, যেমনটা ঠিক জন সিনা করেছে। আর এবার একটু জেউসো সিচুয়েশান নিয়ে খুব ভালোভাবে কথা বলা যাক। তো কী হচ্ছে যে এখানে জেউসো নিয়ে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি। এখানে অনেকে বলছে গান্থার জিতে যাবে ক্লিনভাবে, তারপর জেউসো জিতে যাবে। অনেকে বলছে এখানে জিমি উসোর হয়তো হিল টার্ন হবে, যার ফলে জেউসো হেরে যেতে পারে। আর আবার অনেকে বলছে যেখানে জিমি উসো গান্থারের এগেনস্টে জেউসোকে জিততে সাহায্য করবে। আর তার মাঝখানে একটা নতুন জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যে উসোর হিল টার্ন দেখতে পেলেও পেতে পারি। যে উসো হিল টার্ন করবে আর তারপর গান্থারকে চিটিং করে হারিয়ে দেবে। এটা দেখতে গেলে একজন হিলের উপর হিল টার্ন হয়ে যাচ্ছে, যেটার জন্য আমার তো মনে হচ্ছে চান্স মেবি এটা কম হতে পারে, কিন্তু এটা না হওয়ার কিছু নেই। যা তাছাড়া জেউসোর ক্যারেক্টারের যা হাল হয়েছে এটা হয়ে যেতে পারে, কারণ তোমরা একবার দেখে নাও রয়্যাল রাম্বল শুরু হওয়ার আগে পর্যন্ত কিন্তু জেউসোর যে ক্যারেক্টারটা ছিল সেটা কত ভালো ছিল। আমরা এটাকে খুবই এনজয় করতাম, মানে বলতে পারো মিড কার্ড ডিভিশনে তো এটা খুবই একদম দারুণ জিনিস ছিল। কিন্তু যখন থেকে রয়্যাল রাম্বল জেউসো জিতে যায় তারপর থেকে এই ক্যারেক্টারটা একদম ভিলেন হয়ে গেছে। তারপর থেকে আমরা হেড করতে শুরু করি, আর এখন তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এরিনাতেও এখন হেড পৌঁছে গেছে। কারণ আমি দেখছিলাম একটা ফটোতে একজন ফ্যানের একটা ব্যানার চোখে পড়লো, সেখানে লেখা আছে মিড ইভেন্ট জেউসো, মানে মেন ইভেন্ট জেউসোকে মিড ইভেন্ট জেউসো বলে দিয়েছে যে তুমি ভাই মিড কার্ড টাইটেল ওখানেই ডিজার্ভ করো। তাও তো ভালো হয়েছে যে ট্যাগ ইভেন্ট জেউসো বলেনি, মানে ট্যাগ টিম ডিভিশন থেকে বিলং করো সেসব তো বলেনি। তো দেখতে গেলে এরিনাতেও কিন্তু জেউসের জন্য হেড পৌঁছে গেছে, আর সেই জন্য ডাব্লিউডাব্লিউ এখানে ফ্যামিলির অ্যাঙ্গেলটা ঢুকিয়ে দিল, কারণ জানে যে ফ্যামিলির অ্যাঙ্গেল যেখানে থাকে সেখানে ফ্যান্সরা একটু হলেও ইনভেস্টেড হয়। উদাহরণস্বরূপ তোমরা ধরে নাও আমরা ব্লাড লাইনের স্টোরি দেখেছি, ওটা ফ্যামিলি রিলেটেড ছিল, তাই জন্য আমরা ওটাকে এত বেশি এনজয় করেছি। তারপরে কোডি রোডসের ক্ষেত্রে দেখে নাও, কোডি রোডসের স্টোরি ফিনিশ করতে হবে, তার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। এখানে তার ফ্যামিলি রিলেটেড এখানে আমরা একটা স্টোরি দেখতে পেয়েছি, তাই জন্য এটাও আমরা খুব পছন্দ করেছি। আর তারপরে সেই একই ট্রিক এখানে ডাব্লিউডাব্লিউ জেউসের সাথে করতে চাইছে, যাতে ফ্যান্সদের একটু সহানুভূতি পাওয়া যায়। সেই জন্য এখানে তার ভাই মা বাবা এদেরকে একটু জড়ানোর চেষ্টা করা হয়েছে, যার ফলে কিছুটা ডাব্লিউডাব্লিউ সাকসেসফুল হয়েছে। কারণ দেখলাম যে এই সেগমেন্টটা যেটা হলো এরপর থেকে কিন্তু জেউসোকে একটু হলেও সাপোর্ট করা হচ্ছে। এখন অনেকে বলছে যে ঠিক আছে জেউসো চ্যাম্পিয়ন হয়ে যাক, সবাই এখন বলছে যে হ্যাঁ এই ম্যাচটার প্রতি আমরা এখন ইনভেস্টেড আছি, আমাদের ইন্টারেস্ট আছে। সবাই বলছে না, কিন্তু কিছু ফ্যান্সরা বলছে। তো দেখতে গেলে এখানেও ডাব্লিউডাব্লিউ কিছু না কিছুভাবে ওই ফ্যামিলি অ্যাঙ্গেল যোগ করে একটু হলেও সাকসেস পাচ্ছে। আর এবার যে নতুন কথাটা উঠে এসছে যে জেউসোর হিল টার্ন হতে পারে, তো দেখো এটারও চান্স আছে। এখন বলা মুশকিল যে কি হবে না হবে, আমরা তো জেউসোর হিল টার্ন একদমই কেউ এক্সপেক্ট করছি না, তো এখানে জেউসোর হিল টার্নও হয়ে যেতে পারে। এইবার হচ্ছে যে জেউসো রেসলমেনিয়াতে জিতবে কি না জিতবে না সেটা তো বলা মুশকিল, সে জিততেও পারে আবার হেরে যেতেও পারে। ডাব্লিউডাব্লিউ দুটো দিক দিয়েই যেতে পারে। এবার জেউসো যদি জিতে যায় তাহলে সে রেসলমেনিয়ার পর সে সাকসেসফুল হবে কি হবে না সেটা তো তার পরের ব্যাপার। কিন্তু গান্থার রিলেটেড একটা ফ্যাক্ট বলি, গান্থারের অবস্থাটা এমন হয়ে গেছে যে এখন গান্থার হচ্ছে এমন খুব ডাব্লিউডাব্লিউর একটা অনেক বড় সুপারস্টার, ডাব্লিউডাব্লিউ তাকে প্রচণ্ড স্ট্রং বুক করে, এত বেশি স্ট্রং বুক করে যে 2-3 বছরে হয়তো বড় জোর একটা কিংবা দুটো ম্যাচ হারালো। ডাব্লিউডাব্লিউ তাকে চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটিও দেয়, আর একবারে এক চান্সেই তাকে চ্যাম্পিয়ন বানিয়েও দেয়, আর তাকে লম্বা চওড়া একটা টাইটেল রেন দিয়েও দেয়। কিন্তু শেষ ম্যাচ হচ্ছে তার শেষ পরিণতি কী হয়, তার শেষ পরিণতি হচ্ছে একজন মিড কার্ড ডিভিশনের সুপারস্টারের কাছে তার চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়া, যেমনটা আমরা দেখলাম যে স্যামিজেনের সাথে হলো আগের বছরে, আর এবার জেউসোর সাথে হতে চলেছে। জেউসো আর স্যামিজেন দুজনে কিন্তু একবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি, আর ফ্যান্সরা এটা বিশ্বাস করে যে এরা মিড কার্ড ডিভিশন থেকেই বিলং করে। আর তারপর দেখতে গেলে যে গান্থার, ড্রু ম্যাকিন্টায়ার, সেমাস, তারপরে র্যান্ডি অর্টনের মতো সুপারস্টারের কাছে তার সাকসেসফুলি টাইটেল ডিপেন্ড করে নিচ্ছে। এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের কাছে গান্থারকে স্ট্রং বুক করা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি সে মিড কার্ড ডিভিশনের সুপারস্টারদের কাছে হেরে যাচ্ছে। এটা একটা খুবই বলতে পারো একটা বড় ফ্যাক্ট, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং তো বলতে পারো। কারণ তুমি র্যান্ডি অর্টনের কাছে হারছো না, তুমি ড্রু ম্যাকিন্টায়ার, সেমাস এরকম বড় বড় সুপারস্টারদের কাছে হারছো না, কিন্তু তুমি তাদের থেকেও কমজোর সুপারস্টার যাদেরকে ড্রু ম্যাকিন্টায়ার, সেমাস এরা অনেকবার হারিয়েছে তাদের কাছে তুমি হেরে যাচ্ছ।
তো এইটা কীরকম বুকিং কী বলতে পারো, এটার ফলে কী হবে যে গান্তারের ওপর থেকে কিন্তু ফ্যান্সদের একটা নতুন ধারণা হয়ে যাবে যে গান্তার স্ট্রং তো বটে, কিন্তু ডাব্লিউডাব্লিউ শেষ পর্যন্ত তাকে ওই ছোটোখাটো সুপারস্টারদের হাতেই হারিয়ে দেবে। তো এরকম একটা খারাপ ধারণা আমাদের গান্তারের ওপর চলে আসবে। তো এটা একটা অনেক বড় ফ্যাক্ট দেখতে গেলে। আর যদি রেসলম্যানিয়াতে গান্তার জিতে যায় তো তাহলে তো কোনো কথা নেই, কিন্তু যদি গান্তার হেরে যায় তাহলে এই একটা ছাপ তার উপরে পড়ে যাবে। আর ভবিষ্যতে যখন ডাব্লিউডাব্লিউ গান্তারকে আবার কখনো চ্যাম্পিয়ন বানাবে তখন আমরা এটাই বলবো যে ঠিক আছে, লম্বা চওড়া টাইটেল রেন দেবে, সে বড় বড় স্টারদেরও হারাবে, কিন্তু লাভটা কি, শেষ পর্যন্ত গিয়ে তো সেই ছোটোখাটো সুপারস্টারদের কাছেই হারতে হবে। তো এইটা হয়ে যাচ্ছে একটা বড় রিয়ালিটি যেটা রেসলম্যানিয়াতে আমরা দেখতে পেতে পারি। আর এবার ব্রক লেসনার রিলেটেড বেশ কয়েকটা কথা বলার আছে। বেশ কিছুদিন আগে তোমরা তো জানো যে ব্রক লেসনারের একটা ফ্যানের সাথে দেখা হয়েছিল, সেই ফ্যানটা জিজ্ঞেস করেছিল যে ব্রক লেসনার কি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। তো ব্রক লেসনার বলেছিল উই উইল সি, মানে ভবিষ্যতে দেখা যাবে। তারপর কী হয় যে বেশ কিছুদিন আগে, মানে 2 থেকে মানে প্রায় 4-5 দিন হয়ে গেছে এইটা, তো আরেকটা ফ্যানের সাথে ব্রক লেসনারের দেখা হয়, তখন সে তাকে জিজ্ঞেস করে যে সে কি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, কিন্তু তখন ফ্যানটা এটা বলে যে ব্রক লেসনার নাকি বলেছে যে সে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে, সে আর ডাব্লিউডাব্লিউতে ফিরবে না। তো এইটা জানার পর তো বেশ শোরগোল পড়ে যায়। আর আমি এটা দেখে প্রথমে ভাবছিলাম যে ব্রক লেসনার 2 দিন আগে এক কথা বলছে, এখন আরেক কথা বলছে, এরকম তো ব্রক লেসনারের ক্যারেক্টার নয়। হয়তো এটা একটু ওয়েট করা যাক, দেখা যাক এটার আসল সত্যিটা কী। তো কিছুদিন ওয়েট করা গেল, 1 দিনের মতো ওয়েট করতে হচ্ছে, তারপরে আসল নিউজটা সামনে এসেই গেছে যে এইটা শুধুমাত্র একটা ফেক নিউজ ছিল। ফ্যানটার সাথে ব্রক লেসনারের দেখা তো হয়েছিল, ফটোও তুলেছিল, কিন্তু শুধুমাত্র সে অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করেছে। তো ব্রক লেসনার এরকম কিছুই বলেনি। ব্রক লেসনারের এখনও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার চান্স রয়েছে। আর আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ব্রক লেসনারের রিটার্ন ডিপেন্ড করছে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে TKO গ্রুপকে রাজি থাকতে হবে যে তারা ব্রক লেসনারকে আনতে চায়, আর 2 নম্বর হচ্ছে যে ব্রক লেসনারকে নিজেকেও রাজি থাকতে হবে যে সে ডাব্লিউডাব্লিউতে আসবে। তো এবার একটা বড় গুড নিউজ হচ্ছে যে এমনটা নিউজ এসছে যে TKO গ্রুপ ব্রক লেসনারকে আনতে চায়। এটা একটা বড় নিউজ সোর্সের তরফ থেকে নিউজ পাওয়া গেছে। TKO গ্রুপ ব্রক লেসনারকে আনতে চায়, এবার শুধুমাত্র ব্রক লেসনার যদি রাজি থাকে তাহলে আমরা অবশ্যই ব্রক লেসনারকে দেখতে পাবো। এটা একটা অনেক বড় পজিটিভ নিউজ, যার ফলে আমরা ব্রক লেসনারের রিটার্নটা বলতে পারি যে হ্যাঁ এইবার হওয়ার চান্স আছে, আর অনেক বেশি পরিমাণে আছে, কারণ যেহেতু TKO গ্রুপ রাজি হয়ে গেছে ব্রক লেসনারকে আনতে। আর এটা মেবি সম্ভব হচ্ছে হয়তো ফ্যানদের ডিমান্ডের জন্য, যে সমস্ত ফ্যানরা ব্রক লেসনারকে দেখতে চায়। তো ব্রক লেসনারকে আনলে TKO গ্রুপের কিন্তু বেশ ভালো মতো মার্কেটিং হবে, আর বেশ ভালো মতো বলতে পারো ইনকামও করতে পারবে। এবার আরেকটা বিষয় বলা যাক যে ব্রক লেসনার যেহেতু রিটার্ন করার চান্স এত বেশি রয়েছে, তো কি এমনটা হতে পারে যে রেসলম্যানিয়াতে যে ট্রিপল থ্রেট ম্যাচটা হচ্ছে রোমান ভার্সেস পাঙ্ক, আমরা ভাবছি এখানে অনেক রকম পসিবিলিটি আছে। অনেকে বলছে যে এখানে নাকি রোমান রেন্সের সাথে পল হেমান মিলে আছে, CM পাঙ্ককে নাকি পল হেমান ঠকাবে, সেই যেমনটা 2022 সালে রেসলম্যানিয়াতে হয়েছিল যে রোমানের সাথে পল হেমান একটা কি বলা যায় ষড়যন্ত্র করেছিল যে তুমি ব্রক লেসনারের কাছে প্রথমে যাও আর তারপরে আবার তুমি আমার কাছে চলে আসো। তো এবারেও নাকি সেরকমই হবে, রোমান আর পল হেমানের সমস্ত প্ল্যান প্রথমে CM পাঙ্কের কাছে যাবে আর তারপরে আবার রোমানের দিকে চলে আসবে। তো সেইটা মনে হচ্ছে হবে না, কারণ একই জিনিস যদি দুবার হয়ে যায় তাহলে খুবই প্রেডিক্টেবল হয়ে যাবে। অনেকে এই কথাটা বলছে। আবার এটা বলছে যে পল হেমান সত্যি এবারে CM পাঙ্কের কাছে পুরোপুরি পার্মানেন্টভাবে চলে যাবে। আবার অনেকে এটা বলছে যে সেথ রলিন্সের কাছেও পল হেমান যেতে পারে, যেমনটা আমরা রতে দেখলাম যে একটা টিজ পাচ্ছি যে সেথ রলিন্সও এবারে ফেভার চাইছে পল হেমানের কাছ থেকে। তো এখানে আমরা ভেবে রেখেছিলাম যে হয়তো একটা বড় টুইস্ট আসবে, আর সেই টুইস্টটা হচ্ছে যে পল হেমান সেথ রলিন্সের ওয়াইসম্যান হয়ে যাবে, আর সেথ রলিন্সের সাথে এরিনা লিভ করবে। তো এটাকে তো এখন বড় সারপ্রাইজ বলা যায় না, কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ নিজেই এমনটা টিজ করছে যে সেথ রলিন্স নাকি পল হেমানের সাথে যেতে পারে। আর ডাব্লিউডাব্লিউ যদি সত্যি এটা সারপ্রাইজ রাখতে চাইতো, বড় একটা টুইস্ট আনতে চাইতো, তাহলে এটা কিন্তু আমাদের অত সহজে দেখাতো না। কিন্তু ডাব্লিউডাব্লিউ যেহেতু দেখিয়ে দিয়েছে, তো হতে পারে ডাব্লিউডাব্লিউর কাছে কোনো চতুর্থ প্ল্যান রয়েছে, আর মেবি সেটা ব্রক লেসনার রিলেটেড হতে পারে। দেখা গেল হয়তো পল হেমান 3 জনের মধ্যে কারোরই ওয়াইসম্যান হলো না লাস্টের দিকে ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর, কিংবা ম্যাচটা চলাকালীনই ব্রক লেসনারের রিটার্ন হলো, আর আমরা এটা দেখতে পেলাম যে পল হেমান ব্রক লেসনারের ওয়াইসম্যান হয়ে গেছে, আর ব্রক লেসনার এসে 3 জনের উপরেই অ্যাটাক করে দিল। তো এটারও একটা চান্স আছে, এটা একটা অনেক বড় সকার যেটা ডাব্লিউডাব্লিউ করতে পারে, তার হাতের মধ্যেও রয়েছে। ডাব্লিউডাব্লিউ চাইলেই এটা করতে পারে, আর যদি এটা হয় তো এটা ডেফিনেটলি একটা অনেক বড় সকার হবে, কারণ আমরা রোমান্সে তার CM পাঙ্কের যে ওয়াইসম্যান হতে পারে পল হেমান, এটা তো আমরা প্রেডিক্ট করেই নিয়েছি, আর ডাব্লিউডাব্লিউ নিজে থেকেও টিজ করছে। তো যদি একটা বড় সারপ্রাইজ আনতে হয় তাহলে এমন কিছু করতে হবে যেটা আমরা এক্সপেক্ট করছি না। আর এই মুহূর্তে তো এই জিনিসটাই দেখছি যে যেটা ডাব্লিউডাব্লিউ টিজ করছে না, কিন্তু এটা হতে পারে, এটা হওয়ার চান্স অনেক বেশি রয়েছে। আর এটা যদি হয়
রেসলম্যানিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট হয়ে যাবে। আর তাছাড়া দেখতে গেলে ডাব্লিউডাব্লিউ এটাকে মেন ইভেন্টে রেখেছে, তো এখানে বড় সড়ো কিছু তো করতেই হবে। তো মেবি এখানে ব্রক লেসনারের রিটার্নটাই হবে সব থেকে বড় জিনিস, আর পল হেমান আবার ব্রক লেসনারের কাছে ফিরে যাবে সবাইকে ঠকিয়ে। তো এটাও পসিবিলিটির মধ্যে রয়েছে। আর অনেক দিন পর বলতে পারো যে ব্রক লেসনার রিলেটেড একটা খুবই ভালো নিউজ আমরা পেলাম। আর এরপরে আরেকটা জিনিস নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ক্রিস জেরিকো তো এখন AEW-তে রয়েছে, তবে সে কি ভবিষ্যতে কোনোদিন WWE-তে ফিরবে? তো এটার অ্যান্সার ক্রিস জেরিকোই দিয়ে দিয়েছে। ক্রিস জেরিকো বলছে যে এখনও রাস্তা খোলা রয়েছে, সে মেবি ভবিষ্যতে WWE-তে রিটার্ন করলেও করতে পারে, এটাও সম্ভব রয়েছে। তো ক্রিস জেরিকোর মনে তো হচ্ছে WWE-তে রিটার্ন করার ইচ্ছা রয়েছে। এবার যদি WWE রাজি থাকে আর AEW-র সাথে যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তাহলে মেবি আমরা ক্রিস জেরিকোকে একদম লাস্টের দিকে, তার ক্যারিয়ারের লাস্টের দিকে WWE-তে রিটার্ন করতেও দেখতে পাবো। আর এবার বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলা যাক, যেটা হচ্ছে আমার একদম লয়াল সাবস্ক্রাইবারদের জন্য, যা মানে আমার ভিডিও খারাপ হোক বা ভালো হোক, তারা সবসময় আমার ভিডিও দেখে আর আমাকে সাপোর্ট করে। তো এটা তাদের জন্যই। তো কী হয় যে আমি আমার এর আগের আর তার আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা তো তোমরা দেখেইছো, রোমানের এগেনস্টে আমি ভিডিওটা বানিয়েছিলাম। মানে ওখানে আমি রিয়ালিটি নিয়ে কথা বলেছিলাম, যেটা রোমানের এগেনস্টেই যায়, যার ফলে আমি জানতাম যে রোমানের ফ্যানরা বহুত রেগে যাবে, আর তেমনটাই হয়েছে। সেখানে আমি দেখলাম যে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেছে, তো আমি তাদের সবাইকে ব্লক করে দিয়েছি, কারণ আমরা এই কমেন্ট দেখে বুঝতে পেরেছি যে এদেরকে যদি বোঝাইও ভালো করে, তাও এরা ভালো মতোভাবে মানে এরা বুঝবে না, এরা আলতু ফালতু কমেন্ট করেই যাবে। তো আমি ব্লক করে দিয়েছি যাতে এরা দ্বিতীয়বার আর আলতু ফালতু কমেন্ট না করে, কারণ আমি প্রপার রেসলিং ফ্যান চাই, আমি এরকম টক্সিক ফ্যান তো চাই না। তো আমি এরকম প্রায় করে থাকি, যত এরকম আলতু ফালতু দেখি তাদেরকে আমি ব্লক করে দিই। এবারে বেশ কয়েকটা কমেন্ট দেখলাম যে অনেকে বলছে যে আমি নাকি ইচ্ছা করে কন্ট্রোভার্সি করে ভিউজ কামানোর চেষ্টা করছি, রোমানের ফ্যান্সদের কে নিয়ে ভিউজের ব্যবসা করছি। তো দেখো এইটার ব্যাপারে এবার কথা বলবো, কারণ এবারে যদি আমি চুপ করে থাকি তো দোষী এখানে আমি হয়ে যাব। তো ওটা নিয়ে এবারে ভালো করে কথা বলা যাক যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ কী করে করে, এই কন্ট্রোভার্সি করে কি ভিউজ কামানো যায়, আর আমি অ্যাকচুয়ালি কী করতে চাইছি। তো সেটা নিয়ে কথা বলবো, যেটা তারাই বুঝতে পারবে যারা আমার ভিডিও রেগুলার দেখো আর যাদের আমার কথাবার্তা পছন্দ হয়। তো দেখো মেন কথা হচ্ছে যে আমি তো বাংলাতে ভিডিও বানাই, আর বাংলাতে বেশিরভাগ বলতে গেলে ইন্ডিয়া আর বাংলাদেশের লোকরাই দেখে, আর তাদের মধ্যে প্রায় 95% লোক হচ্ছে রোমানের ফ্যান, আর কিছু কিছু তো অন্ধভক্ত রয়েছে যাদেরকে আমি টক্সিক ফ্যান বলে থাকি। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে ইউটিউবেতে আমরা দুরকম জিনিস দেখতে পাই। এক হচ্ছে তোমাদের ভিডিওটা পছন্দ হলো, তোমরা ভিডিওটাকে লাইক করলে, আর লাইক যে করার ফলে ভিডিওটা কী হয় যে রিচ বাড়ে, আর ওটা একটু বেশি বেশি লোকের কাছে পৌঁছে যায়। আর তেমনি অপরদিক হচ্ছে যে তোমার ভিডিওটা পছন্দ হলো না, তুমি ডিসলাইক করলে, আর তখন ভিডিওটা কী হয় যে ওটা রিচ কমে যায় আর ভিউজ কম আসে। তো এই দুটো জিনিস আমরা ইউটিউবেতে দেখতে পাই। এবার ব্যাপারটা হচ্ছে যারা রোমানের ফ্যান তারা তো অবশ্যই রোমানের শুধুমাত্র প্রশংসাই শুনতে চাইবে, তারা কখনোই চাইবে না যে কেউ রোমানের নামে নিন্দে করবে আর তার ভিডিও আমরা দেখব। তো যারা রোমানের অনেক বড় ভক্ত তারা তো ডেফিনেটলি দেখবে না, তারা তো রোমানের ব্যাপারে ভালোই শুনতে চায়, খারাপ তো শুনতে চায় না। আর দেখতে গেলে আমি এরকম রোমানের এগেনস্টে আমি এর আগে ভিডিও বানাতাম না। আমি এটা শুরু করেছি ঠিক আগের বছর ক্রাউন জুল ইভেন্টটা হয়, যেখানে রোমানকে 16 সিকোয়া পিন করে দেয়, সেইখান থেকে। কারণ তার আগে পর্যন্ত আমি এটা অতটা গুরুত্ব দিইনি, আমি ভাবছিলাম যে ঠিক আছে বলছে বলুক, অত আর দেখতে হয় না। কিন্তু তারপর থেকে টক্সিসিটিটা এত বেশি বেড়ে গেছে, মানে রিয়ালিটি তো আমি বুঝি পারছি না। তো যার জন্য আমাকে এরকম ভিডিও বানাতে হয়েছে, তো আমি তারপর থেকে শুরু করি। তো তারপর থেকে একটা জিনিস তো আমি ভালোভাবে বুঝে গেছি যে দেখো, যদি ভিউজ বাড়াতে হয় তাহলে রোমানের এগেনস্টে তো বললে হবে না, তোমাকে রোমানের প্রশংসাই করতে হবে। রোমানের প্রশংসা করলে রোমানের ফ্যান্সরা সেটাই দেখতে চায় যে রোমানের প্রশংসা করছে, আমরা এর ভিডিও দেখব। তো তখন ভিডিও দেখবে, লাইক হবে আর রিচও বাড়বে, যার ফলে ভিউজ বাড়বে। তো ভিউজ বাড়াতে গেলে সবসময় রোমানের প্রশংসা করতে হবে, কারণ রোমানের ফ্যান বেস বেশি। আর আমি ঠিক কী করি, আমি ঠিক তার উল্টোটা করি। আমি রোমানের মাঝে মাঝে এগেনস্টে কথা বলি, আর সেই ভিডিওগুলোতে ভিউজ প্রচণ্ড কম আসে। অ্যাকচুয়ালি আমার যত ভিউজ আসে তার অর্ধেকেরও অর্ধেক ভিউজ আসে যখন আমি রোমানের এগেনস্টে কোনো কথা বলি। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা সেই ভিডিওগুলো গিয়ে চেক করতে পারো যে তাতে কত ভিউজ এসছে। মুশকিল করে হয়তো 1,500 ভিউ আসবে বা তার থেকেও কম। আর এই যে রিসেন্ট টাইমে যে ভিডিও ছেড়েছি ওটা তো 1,000 ভিউ পার করতেই হয়তো 2 দিন লাগিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছো এটা কী জন্য হচ্ছে। এটা রোমানের ফ্যানরা প্রথমে ভিডিওটা দেখছে, তারপর ডিসলাইক মারছে, যার ফলে এটা রিচ কমে যাচ্ছে। কিন্তু এটা তো আমি আগে থেকেই জানি। তো দেখো, যদি বলো যে কন্ট্রোভার্সি করে আমি ভিউজ বাড়াতে চাইছি, তাহলে তো বলতে হবে যে আমি এটা করে নিজেরই ক্ষতি করছি। কারণ যখন থেকে আমি এই রোমানের এগেনস্টে ভিডিও বানানো শুরু করেছি তখন থেকে আমার ভিউজ দিন দিন ডাউন হয়ে গেছে, আর রোমানের এগেনস্টে যে ভিডিওটা বানাচ্ছি সেখানে তো ভিউজই আসছে না।
তো এটা তোমরা তো বলতে পারবেই না যে আমি কন্ট্রোভার্সি করে ভিউজ কামানোর চেষ্টা করছি, কারণ ভিউজ তো আসছেই না। আর আমি এটা খুব ভালো করে জানি যে রোমানের এগেনস্টে বলে ভিউজ আসবে না। আমাকে যদি ভিউজ কামাতে হয়, আমার চ্যানেলটাকে বড় করতে হয়, সাবস্ক্রাইবার আরও বাড়াতে হয়, তাহলে আমাকে ডেফিনেটলি এখানে রোমানের প্রশংসাই করতে হবে যদি রোমানের ফ্যান্সদের মন জয় করতে হয়। আর সেটা করতে গেলে আমাকে অযথা রোমানের প্রশংসা করতে হবে, যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। কারণ দেখো, রোমান ভালো কাজ করলো, রোমানের ধরো কোনো একটা বড় রেকর্ড বানালো, সে একটা ভালো স্টোরি লাইন দিল, সে একটা ভালো ম্যাচ দিল, তার রিলেটেড কোনো একটা বড় নিউজ পেলাম, তখন আমি নয় রোমান রিলেটেড কিছু কথা বলতে পারলাম, হয়তো তার প্রশংসা করে দিলাম। কিন্তু অযথা প্রত্যেকটা ভিডিওতে রোমানকে টেনে এনে জোর করে তার প্রশংসা করা, রোমান খুব ভালো মানুষ, রোমান একদম গ্রেটেস্ট অফ অল টাইম, তার মতো তো রেসলার নেই, তার মাইক স্কিলের জায়গায় ধারে কাছে কেউ নেই, তার রেসলিং স্কিল সব থেকে বেটার, এরকম অযথা প্রশংসা ভাই আমি করতে পারবো না। আর এগুলো হচ্ছে মিথ্যে প্রশংসা। আর দেখতে গেলে রোমানের ফ্যান্সরা কিন্তু এইগুলোই চায় যে এরকম প্রশংসা যেন সবাই করে রোমানের ব্যাপারে। আর এইগুলো করে বেশি বেশি ভিউজও আসবে, বেশি বেশি লাইক পাওয়া যাবে, বেশি রিচও বাড়বে, যার ফলে বেশি সাবস্ক্রাইবার পাবে, বেশি লোকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে। কিন্তু আমি ঠিক করেছি এর উল্টোটা। তো আমি যদি রোমানের ফ্যান্সদেরকে নিয়ে ব্যবসা করতেই চাইতাম, ভিউজের ব্যবসা, তাহলে আমি রোমানের প্রশংসা করতাম, তার নিন্দে কখনোই করতাম না। আমি রিয়ালিটি নিয়ে কথা বলতে চাই, আর এটাই হচ্ছে রিয়ালিটি। সেবার তোমরা অনেকেই অনেক মতামত দিতে পারো, তবে আমি এখানে পরিষ্কার করে দিলাম যে আমি কি করতে চাই। রোমানের এগেনস্টে ভিডিও বানালে ভিউ দিন দিন কমতে থাকবে, যে ভিডিওটা রোমানের এগেনস্টে বানাচ্ছ তাতে একদমই ভিউজ আসবে না, আর অনেকে তোমাকে আনসাবস্ক্রাইব করেও চলে যাবে। তো এটাই হচ্ছে রিয়ালিটি। তো আমি বেকার বেকার নিজের পায়ে নিজে কুড়ুল কেনই বা মারতে যাবো, আর আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরে কীভাবে আমি ভিউজের ব্যবসা করতে পারি, এটা তো কোনোভাবে সম্ভবই নয়। টেকনিক্যালি দেখতে গেলে সব দিক দিয়ে আমারই লস হচ্ছে। লাভ তো আমার তখন হবে যখন আমি রোমানের প্রশংসা করব, সব জায়গায় রোমানকে অযথা টেনে আনবো, আর তারপর রোমানের ফ্যানদের ইমোশান নিয়ে ব্যবসা করব, যে আমি তোমাদের রোমান যে তোমাদের হিরো তাকে নিয়ে ভালো ভালো কথা বলছি, তোমরা আমার ভিডিও দেখো আর আমার গুণগান করো। তো এটাই হচ্ছে আসল উপায় ভিউজ বাড়ানোর, কিন্তু আমি করি ঠিক এর উল্টোটা। আর আমি এই যে এতগুলো কথা বললাম, এইগুলো কিন্তু আমি না তো আমার ভিডিওর থাম্বনেলে দিয়েছি, আর না তো আমি ভিডিওর টাইটেলে দিয়েছি, কারণ জানি যে এগুলো ভিডিওর টাইটেল বা থাম্বনেলে দিলে বলবে যে আবার সেই কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, নিজের চ্যানেলের ভিউ বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সেই জন্যই আমি এটা থাম্বনেলেতে দিইনি, কারণ আমি জানি যে ভিডিওটা শেষ পর্যন্ত তারাই দেখবে যারা আমার লয়াল সাবস্ক্রাইবার, যারা রেসলিং ফ্যান, যারা পিওর রেসলিং ফ্যান, যারা অন্ধভক্ত নয়, আর যারা টক্সিসিটিও ছড়ায় না, তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাদের জন্যই এইটা বানানো। তো আশা করি সব কিছু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর যেদিন তোমরা দেখবে যে রেসেল এক্সপ্লেনার রোমানের অযথা প্রশংসা করছে, প্রত্যেকটা ভিডিওতে রোমানকে অযথা টেনে আনছে, দেখতে গেলে রোমান রিলেটেড সেরকম কিছু নেই, তা সত্ত্বেও টেনে আনছে, মানে আমি যেটা বলতে চাইছি যে ধরো রোমানের কোনো রকম নিউজ এসছে বড় সড়ো, সেটা হলে আলাদা কথা, বা রোমান কোনো রেকর্ড বানিয়েছে, রোমান কোনো ভালো ম্যাচ দিয়েছে, রোমানের স্টোরি লাইনে কী হতে পারে, এইগুলো হচ্ছে আলাদা কথা। মানে ওখানে তো আমাকে রোমানকে মেনশন করতে হবে, রোমানের কথা বলতে হবে। কিন্তু যখন দেখবে যে রোমান রিলেটেড কিচ্ছু নেই, কিন্তু তা সত্ত্বেও জোর জবরদস্তি আমি রোমানকে টেনে আনছি, থাম্বনেলেতে রোমানের ফটো দিচ্ছি, রোমান রিলেটেড আমি কথা বলছি, জোর জবরদস্তি টেনে এনে নিন্দে করছি না, বরং প্রশংসা করছি। নিন্দে কখনোই আমার মুখে শুনতে পাবে না, সবসময় প্রশংসাই শুনতে পাবে। আমি অযথা রোমান রেন্সের প্রশংসা করছি, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, এই রেসেল এক্সপ্লেনার ভিউজের কাছে বিক্রি হয়ে গেছে, আর এ ভিউজের জন্য এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। আর রেসেল এক্সপ্লেনার এইবার রোমানের ফ্যানদের ব্যবহার করে তার ভিউজ বাড়ানোর চেষ্টা করছে। তো এইটা যখন হবে তখন তোমরা আমাকে ডেফিনেটলি বলতে পারো। তো আশা করি বিষয়টা আমি সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি অনেকে বলে যে তুমি কন্ট্রোভার্সি করছো, রোমানের ফ্যানদের ইমোশনকে নিয়ে ব্যবসা করছো, তো তোমরা বলতে পারো। দেখো, আমার যেটা ক্ল্যারিফিকেশান দেওয়া সেটা আমি দিয়ে দিয়েছি, যারা বোঝার তারা বুঝে গেছে, এবার যারা বুঝবে না তো বুঝবে না। এখানে আমি তো আর লোককে জোর জবরদস্তি ধরে বোঝাতে পারবো না। তো দেখতে গেলে দেখো, আমি রিয়ালিটি নিয়ে কথা বলি, আমি পিওর রেসলিং ফ্যান চাই, আমি কোনো টক্সিক ফ্যান চাই না। আমার কমেন্ট বক্সে অনেক টক্সিক ফ্যান ভরে গেছিলো, যারা কিছু না বুঝেই কমেন্ট করতো, যেটা আমার একদম পছন্দ হতো না, যার ফলে আমি এই ধরনের ভিডিও বানিয়ে দিই। তো আমি কি করব, আমি যেরকম নিউজ ভিডিও দিতাম সেরকম নিউজ ভিডিও দেবো, যেরকম শো রিভিউ করতাম সেরকম শো রিভিউ করবো, আর মাঝে সাঝে এইরকম টাইপের কয়েকটা ভিডিও আসবে যেটা রিয়ালিটির উপর বেস হবে। সেটা জরুরি নয় যে প্রত্যেকবার রোমানের এগেনস্টই হবে, সেটা অন্য কারোর এগেনস্টেও হতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে রোমানেরই টক্সিক ফ্যানের সংখ্যা বেশি, তাই জন্য রোমানের এগেনস্টেই এই ভিডিওগুলো আসে, মানে রোমানের টক্সিক ফ্যানদের এগেনস্টে আসে। আসল দোষ তো এখানে রোমান রেন্সের নয়, ডাব্লিউডব্লিউ যেমন তাকে চালিয়েছে সে তেমনই চলেছে। দোষ হচ্ছে তার টক্সিক ফ্যান বেসের, যারা এই জিনিসটাকে প্রচণ্ড টক্সিক আর বিভৎস বানিয়ে দিয়েছে। তো আমি তাদের এগেনস্টেই বলছি। তো চলো গাইজ, এরপর আমার আর কিছু বলার নেই, আমার যা বলার আমি ভালো মতো বলে দিয়েছি, বা তোমরা এটা তোমাদের উপর, তোমরা কিরমভাবে নেবে। তো চলো, নতুন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, যাদের ভালো লাগবে তারাই সাবস্ক্রাইব করো, কোনো জোর জবরদস্তি নেই। যাদের আমার কথাবার্তা ভালো লাগে, যাদের আমার মতামত ভালো লাগে, তারাই সাবস্ক্রাইব করো, যাদের দেখার ইচ্ছা তারাই
দেখো, যাদের দেখার ইচ্ছা নেই তাদের দেখতে হবে না। আমার এখানে কোনো জোর জবরদস্তি নেই। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমার সাথে WWE একটা নতুন নিউজ ভিডিওতে।